ইন্ডিয়াতে গেছি শ্যুট করার জন্য। আমার সহ অভিনেত্রী শ্রাবন্তী ইন্ডিয়াতে গিয়ে জানার পরে সে আমার সাথে অভিনয় করবে না, আমি তখন চলে এসেছি ঢাকায়। এটা হতেই পারে, আগে থেকে হলে ভালো হতো। একজন অভিনেতা বা একজন অভিনেত্রী কার সঙ্গে অভিনয় করবেন কি করবেন না এই স্বাধীনতা তার আছে, এটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু প্রসেসটা ঘটে যাওয়ার পরে হয়ে গেলে সেটা আমার জন্য, কিন্তু এটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি। আমি মনে করেছি এটা আমার এক ধরনের পিছুটান, এটাকে আমার অর্জন করতে হবে। না, অভিনয় আশাটা নাও, অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা। ওকে, আমি তো আসলে পাগলের মতো ছুটে এসে অভিনয় করেছি। ওকে, আমার অভিনয় করার টার্গেট এবং প্ল্যান ছিল আমরণ টাইপের, আমৃত্যু টাইপের, ওয়ান ওয়ে, আমাকে কেউ ঠেকাইতেই পারবে না। আমি যেখানে বেড়ে উঠেছি, যেখানে বড় হয়েছি, সেখানে থেকে অভিনেতা হতে চাওয়া তো অপরাধ। আমি সেটা করেছি, সেটা অর্জন করেছি। আচ্ছা, সেটা অর্জন করে আমি অভিনেতা হয়েছি এবং আমি স্টিল আমার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট তুলি নাই, আমি কোথাও চাকরি করিনি। আমার প্ল্যানই ছিল আমি প্রফেশনালি অ্যাক্টিং করব। আমি হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে শানিত করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আচ্ছা, আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আপনাকে আমি বাধ্য করতে পারিনি আপনি যে গল্পটা প্ল্যান করছেন সেই গল্পের একটা রোল মাজনুন মিজান ছাড়া হবে না, এটা আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। এবং ফিল করি বলে আজকে আড্ডাটা হচ্ছে। কিন্তু আমি যেই ভূমিকায় দিলাম এবং আমি যখন মাজনুন মিজান নামে সার্চ দেই, এখন কিন্তু ব্যবসায়িক হেডিং দিয়ে আসে অনেকগুলো খবর। তো এটা কেমন, মানে এই চেঞ্জটা? এবং কয়েক মাস আগে একটা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছিল, অভিনয় নিয়ে বেশ নেতিবাচক কথা বলেছিলেন। এটা কি স্বপ্রণোদিত? অফকোর্স। একটু ব্যাখ্যা করবেন, কোন দুঃখে কোন আক্ষেপে এত বছর পরে বললেন? ব্যাখ্যাটা হচ্ছে এরকম হেডিং ছিল যে অভিনয় আশাটা আমার ভুল হয়েছে। না, অভিনয় আশাটা নাও, অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা। ওকে, আমি তো আসলে পাগলের মতো ছুটে এসে ভুল সিদ্ধান্ত ছিল অভিনয় করেছে। ওকে, আমার অভিনয় করার টার্গেট এবং প্ল্যান ছিল আমরণ টাইপের, আমৃত্যু টাইপের, ওয়ান ওয়ে, আমাকে কেউ ঠেকাইতেই পারবে না। আমি যেখানে বেড়ে উঠেছি, যেখানে বড় হয়েছি, সেখানে থেকে অভিনেতা হতে চাওয়া তো অপরাধ। আমি সেটা করেছি, সেটা অর্জন করেছি। আচ্ছা, সেটা অর্জন করে আমি অভিনেতা হয়েছি এবং আমি স্টিল আমার অনার্স মাস্টার্সের সার্টিফিকেট তুলি নাই, আমি কোথাও চাকরি করিনি। আমার প্ল্যানই ছিল আমি প্রফেশনালি অ্যাক্টিং করব। আচ্ছা, তো সেটা সম্ভব হয়েছে আমার পরিবারের, আমি ছোট সন্তান সেটার কারণে, কারণ আমার লাইবিলিটিসটা কম ছিল, দ্যাটস ওয়াই আমি করতে পেরেছি। এটা এক ধরনের জীবন নিয়ে জুয়া খেলার টাইপের। আমি মনে করি সেখানে আমি জিতেছি। এটা তো জেতার কোনো প্রশ্ন নাই, যদি ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। না, এখানে গল্প আছে। আচ্ছা, আমি জিতেছি এ কারণে, আমি তো আসলে অভিনয়কে লাভ করি, অভিনেতা হতে চেয়েছি, এটা আমার ড্রিম ছিল দীর্ঘদিনের। দীর্ঘ পরিক্রমার পরে আমি অভিনেতা হিসেবে আমাকে মানুষ চেনে, জানে, আমাকে নিয়ে নিউজ হয়, এটা আমার জন্য পরম প্রাপ্তির। আমি কত ভালো অভিনেতা, কত মন্দ অভিনেতা, কত নাম্বার অভিনেতা, সেটা ইম্পর্টেন্ট নয়। আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সে দেশে জন্মগ্রহণ করে ভালোবাসার পেশায় নিজেকে ধরে রাখতে পারা, এটা খুব টাফ। কিন্তু আমি শেষ করি, আচ্ছা প্লিজ, টাফ। সেখানে আমি অভিনেতা হতে চেয়েছি, আমি অভিনেতা হতে পেরেছি একটা সার্টেন লেভেলে, আপেক্ষিক আমি কত সাকসেসফুল আর ফেইল হোয়াটএভার। 20 বছরের ক্যারিয়ার, প্রতি মাসেই কখনো 20 দিন শুটিং করেছি, কখনো 25 দিন শুটিং করেছি, কখনো 10 দিন শুটিং করেছি, কিন্তু শুটিং করেছি কম বেশি যাই হোক। কোভিডে যখন শুটিংটা বন্ধ হয়ে গেল ঘোষণা দিয়ে, তখন আমি ওয়ান ফাইন মর্নিং আমি আবিষ্কার করলাম আমার অ্যাকাউন্টে টাকা আছে 10,000। কোভিডের সময় আমার ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার একটা ফুল ফ্যামিলি ঢাকায়। আমি তখন নিজেকে প্রশ্ন করলাম যে হোয়াটস গোয়িং অন ম্যান, আমি কি করলাম এতদিন? আমার ফ্যামিলির সিকিউরিটির জন্য কোনো টাকা নেই ব্যাংকে আমার। এটা আমাকে ভীষণভাবে ধাক্কা দিল। এই ধাক্কাটাই আমাকে আজকে ব্যবসায়ী করেছে। আচ্ছা, যদি এখন যারা দেখছেন আপনাকে, তারা যদি এভাবে ভাবে যে এত দীর্ঘ সময় অভিনয় করেছে, তাহলে বেখেয়ালি ছিল বলে হঠাৎ করে কোভিডের কয়েক মাসে সে ধাক্কাটা খেয়ে ফেলেছে। ব্যবসাতেও তো সে বেখেয়াল থাকতে পারে, নিজের সঞ্চয়,
নিজেকে ভবিষ্যতের জন্য গোছানো যতটুকু ছিল জি সেটা দিয়ে এস্টাবলিশমেন্ট, মানে আমি আমার ফ্ল্যাটটা আমার কেনা, রাইট, আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার 2 বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি একটা গাড়ি ব্যবহার করি, একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করি। ওটা করতে যা করি, যা ইনকাম হয় তা দিয়ে মানে ব্রেক ইভেন হয়। আচ্ছা, সঞ্চয়টা হয়ে ওঠে না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, নাটক ইন্ডাস্ট্রিতে তো অনেকগুলো উদাহরণ রয়েছে। আসাদুজ্জামান নূর থেকে আলী জাকির, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, সবাই অভিনয়ের পাশাপাশি তারা ব্যবসাটাকে খুব সক্রিয় রেখেছে এবং এই কারণে তারা সচ্ছল রয়েছে। তো এই ধরনের উদাহরণ কি আগে চোখে পড়েনি, নাকি হঠাৎ করে করোনার সময় একটু বুথ হয়েছিলাম? আচ্ছা, একটু বুথ হয়েছিলাম, কারণ আমার কখনো তো শুটিংটা বন্ধ হতো না। আচ্ছা, আমি কখনো কম হতো, কখনো বেশি হতো, টাকার ক্রাইসিস হতো, আমি বলতাম তানভীর ভাই আমাকে 50,000 টাকা লাগবে, আমার আবার যখন প্ল্যান আছে কাজের সেগুলো কাভার হয়ে যেত। আচ্ছা, কিন্তু যখনই একদম শুটিং ছিল না তখন আমি দেখলাম ও মাই গড, আচ্ছা, ক্রাইসিসটা আমার আগে থেকেই ফিল হচ্ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং আদারওয়াইজ এক্সেপ্ট অ্যাক্টিং। কিন্তু আর আমি তো আসলে ওয়ান ওয়ে করেছি, আমি ডাইনামে বুঝি নাই, প্ল্যান করি নাই, ভাবি নেই। আমার টার্গেট যে আমি এটা করেই এখান থেকে সরবো না, আচ্ছা, যে ইমোশন থাকে। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে কখনো র্যাঙ্কিং এ পাওয়া যায়নি না। কেন? মানে শীর্ষ স্থান দখল করা, সেটা হয়তো আমার মেধার স্বল্পতা, সবাই তো শীর্ষ হতে পারে না ভাই, সেজন্য কোন রকম আক্ষেপ বা কারোর প্রতি দোষারোপ না, না, একদম না। এটা আমার দোষারোপটা আমার নিজের প্রতি। আমি নিজেই হয়তো নিজেকে যোগ্য করে তৈরি করতে পারি নাই, যা করলে আমি 1 নাম্বার 2 নাম্বার হতে পারি। আর মেধার স্বল্পতা থাকতে পারে না, সব মানুষ তো একরকম মেধাবী হয় না। নাকি লাকের কথা বলবেন? সেটাও হতে পারে, নট মানে এটা উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমি যখন বাজি কুদ্দুসের বিজ্ঞাপনটা করেছি তখনই কিন্তু চঞ্চল মার বিজ্ঞাপনটা করেছে, রাইট, মানে প্রায় সমসময়, প্রায় একদম একই টাইম। তখন 3টা বিজ্ঞাপন হিট, আমার এইডসের ক্যাম্পেইনটা হিট, মার বিজ্ঞাপনটা হিট গ্রামীণ ফোনের, আর নোবেল ভাই আরসি কোলার একটা বিজ্ঞাপন করেছিল একটা কলকাতার মেয়ের সাথে। তো চঞ্চল চৌধুরী আপনার চাইতে অনেক মেধাবী, ডেফিনেটলি মেধাবী, সেজন্য আপনি হেরে গেছেন জীবন যুদ্ধে। না, হেরে যাওয়ার ব্যাপার নাই, ও অনেক ভালো করেছে, লাকটা ওর ফেভার করেছে। আপনি লক্ষ্য করে দেখেন চঞ্চলের সিনেমার সিলেকশন, সিনেমার লাকটা অলওয়েজ দেখেন ভালো। মোশাররফ কিন্তু ততটা না। চৌধুরী হুমায়ুন আহমেদকে তো আপনার মতো পায়নি। চঞ্চল চৌধুরী হুমায়ুন আহমেদকে পায় নাই, তাতে অসুবিধা নাই, অন্য আরেকজনকে পেয়েছে, সালাউদ্দিন লাবলুকে পেয়েছে। তো এইভাবে কম্পেয়ার করলে আসলে হবে না। আমি এই অর্থে বলছি, হুমায়ুন আহমেদকে পাওয়া এবং খুব মানে স্পেসিফিক ভাবে এত ওন করে পাওয়া তো একটা বড় ব্যাপার, তাই না ক্যারিয়ারে? ডেফিনেটলি, সেটা তো সংযোগটা আছে আমার ক্যারিয়ারে, আমার দর্শকের মাঝে তার প্রাপ্তি, তার ফিডব্যাকটা তো আছে। হুমায়ুন স্যারের সাথে যে আমার জার্নি, যে জার্নিতে যা যা কর্মফল, সেগুলির তো ফিডব্যাক আমি স্টিল পাচ্ছি, আজীবন পেয়ে যাব, আমি সেভাবে ফিল করি। কিন্তু ওই যে আবার একটা বিষয়, দর্শকদের ভেতরে আপনি পছন্দের অভিনেতা কিন্তু ক্রেজি ভাবে লাইক করে, এই অভিনেতার জায়গাটা আমি কখনো নিতে পারিনি কেন? না, মানে আপনার কাছে প্রশ্ন করেছেন? হ্যাঁ, আমি নিজের কাছে প্রশ্ন করেছি। আমার যেটা হচ্ছে যে নিজেকে তৈরি করবার, আর অ্যাক্টিংটা না বিল্ট ইন থাকে ভেতরে। আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীর ম্যাক্সিমাম ভালো অভিনেতাই কি যেন একটা থাকে, ক্যামেরার সামনে অ্যাকশন যখন হয় তখন অন্য একটা কিছু ভর করে মাথায়, সেটা হয়। আমি হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে শানিত করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আচ্ছা, আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আপনাকে আমি বাধ্য করতে পারিনি আপনি যে গল্পটা প্ল্যান করছেন সেই গল্পের একটা রোল মাজনুন মিজান ছাড়া হবে না, এটা আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। অনেক সময় অনেকেই মিডিয়া পলিটিক্স, এর কাজ ওর কাছে চলে যাওয়া, ইজম থেকে বেরিয়ে আসা, এইভাবে ব্যাখ্যা করে নিজের ব্যর্থতাকে। আপনি? না, আমি কখনো করতে চাই না, আমি করতে চাই না। এটা কি অন্যকে ছাড় দিচ্ছেন নাকি ব্যবসায়িকভাবে সফল আছেন বলে? না, আমার ওরকম ঘটনা ঘটেছে, খুব সামান্য, কম, ওটা বলার মতো না, তার চেয়ে বেশি দায়টা আমার। আমি নিজেকে ওই জায়গায় নিতে পারিনি, এটা ব্যর্থতাটা আমার। আর যেটা মিডিয়া পলিটিক্স, যেটা এটাকে কিভাবে বলা যায়, টুকটাক বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, ওটাকে আমি সামনে আনতে চাই না। আচ্ছা, মানে বলবার মতো নয়। সর্বশেষ পূর্ণিমা বলল যে তার যে
পড়তি সময়টা ছিল, সেই ক্রাইসিসটা তৈরি হয়েছে আসলে তার অনেকগুলো কাজ অন্য নিয়ে গিয়েছিল। এবং অনেক অভিনেতার ক্ষেত্রে দেখা যায় যে কাজগুলো যখন ছুটে যায় তখন তার ক্যারিয়ারটা ডাউনফল তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে একটা সেটা হয়নি, না আমার কখনো হয়নি। টুকটাক যা হয়েছে সেটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি। লাইক ধরেন আমি ইন্ডিয়াতে গেছি শ্যুট করার জন্য, আমার সহ অভিনেত্রী শ্রাবন্তী ইন্ডিয়াতে গিয়ে জানার পরে সে আমার সাথে অভিনয় করবে না, রাইট, আমি তখন চলে এসেছি ঢাকায়। শেয়ার করেছিলেন। এটা হতেই পারে, আগে থেকে হলে ভালো হতো। একজন অভিনেতা বা একজন অভিনেত্রী কার সঙ্গে অভিনয় করবেন কি করবেন না এই স্বাধীনতা তার আছে, এটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু প্রসেসটা ঘটে যাওয়ার পরে হয়ে গেলে সেটা আমার জন্য, কিন্তু এটাকে আমি ওভারকাম করার চেষ্টা করেছি। আমি মনে করেছি এটা আমার এক ধরনের পিছুটান, এটাকে আমার অর্জন করতে হবে। তো এটা তো একটা তীব্র অপমান যে আপনার নামটা জানতো? হ্যাঁ হ্যাঁ, হয়তো জানতো, আমি জানি না জানতো কিনা। আচ্ছা, হয়তো জানতো। অপমান, আমি অপমানকে গায়ে মাখিনি, বিকজ আমার তো একটা গোল আছে, টার্গেট আছে। আমি প্রায় আমার বন্ধু বান্ধব বা সার্কেলে বলি যে আমি আজকে আপনার স্টুডিওতে এসেছি, আমি আমার বাসা কল্যাণপুর, আমি কল্যাণপুর থেকে বের হয়েছি আপনার স্টুডিওতে। তা আমি কি করছি, আমি একটা জায়গা থেকে বের হচ্ছি, একটা জায়গায় যাব। কোথায় যাব? যাব হচ্ছে গুলশান 1 প্রাণের অফিসে, জাগর অফিসে। আমি ডেস্টিনেশনটা জানি। তো ডেস্টিনেশন আমি যখন জানা হয়ে গেছে তখন তো আমি যখন কল্যাণপুর থেকে বেরোলাম, শ্যামলী অথবা আসাদ গেট কোনো একটা ক্রাইসিস হলো, আমি টার্ন করলাম অন্যদিকে টার্ন করলাম, সেখানে একটা প্রবলেম হলো, আমি আরেকটা দিকে টার্ন করলাম, সেখানে প্রবলেম হলো, আমি আরেকটা দিকে টার্ন করে আমি ঠিকই পৌঁছালাম, বিকজ আমি জানি আমার গন্তব্যটা কোথায়, আমার যেতে হবে ওখানে। তো ওই কারো অবহেলা, কারো ছোটোখাটো পলিটিক্স, কারো বাদ দিয়ে দেওয়া, ওগুলোকে আমি রাস্তার মধ্যে এই ঝামেলা মনে করতাম। আমার টার্গেট তো অন্য জায়গায়, আমি তো যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই স্টেটমেন্টটা তো আপনাকে আটকে গেছেন এরকম? এটা তো আমি নিজের কাছে নিজের রিয়েলিটি, বিকজ আমার তো সন্তান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আমার ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট, আমার হোল সিনারিও। আমি তো আমার কাছে হেরে গেছি, আমি তো আপনার কাছে হারিনি। চমৎকার। তো বলা হয় যে হুমায়ূন আহমেদের গণ্ডির ভেতরে যারা ছিলেন তারা অলমোস্ট মানে নিজের অভিনয় সত্তাকে একটা দারুণ উৎকর্ষের জায়গায় বলেন। গত সপ্তাহে আমরা তানিয়া আহমেদের সাথেও আলাপ করলাম, হুমায়ূন আহমেদ স্যারের প্রসঙ্গ আসেই, আপনার সাথে প্রসঙ্গ আসবো, অনেক রকম প্রসঙ্গ তুলেছি, কিন্তু আমি একটু তুলতে চাই যে হুমায়ূন আহমেদ অনেক ইমোশনাল ছিলেন এবং অতি সম্প্রতি আমাদের এই শো থেকে মাহফুজ আহমেদের কিছু ক্যারেক্টার জাহিদ হাসানে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। আপনার কাছে হুমায়ূন আহমেদের সাথে ডিলটা কেমন ছিল? মানে কি ধরনের চরিত্রে আপনাকে কল করতো? খুব বেশি প্রায়োরিটির জায়গায় আমাকে স্যারের ওখানে এই জাতীয় কোনো ঘটনা ঘটেনি যে আমার চরিত্র অমুক নিয়ে গেছে অথবা অমুক ইমোশনালি দিয়ে দিয়েছেন। আমাকে স্যারের সাথে যখন আমি জার্নিটা স্টার্ট করি, চ্যালেঞ্জার ভাই আমাকে খুব মূল্যবান একটি কথা বলেছিল, সেই এথিক্সটা আমি মেনটেন করতাম অলওয়েজ। চ্যালেঞ্জার ভাই বলেছিল যে স্যার খুবই আনপ্রেডিক্টেবল, তুমি স্যারের কাছে কিচ্ছু আশা করবে না। আশা করলে তুমি আশাহত হবা। আশা যখন করবা না, তারপরে তুমি যা পাবা তুমি ভীষণভাবে মুগ্ধ হবা, আনন্দিত হবা। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক লাইনস আমার লাইফে। এটা অনেকের বেলায়, শুধু স্যারের বেলা না, জীবনের এই ফিলোসফি হলে ভালো। কিন্তু আপনি হুমায়ূন আহমেদের সাথে কাজ করাকালীন অন্যদের একটু অবজ্ঞাই করেছেন বা সেই সহাবস্থান সম্পর্কটা রাখার চেষ্টা করেননি, এরকম অভিযোগ পাওয়া যায়। যে সে কারণে যখন হুমায়ূন আহমেদ চলে গেলেন বা কাজ বন্ধ করে দিলেন, তখন আপনি ভীষণ একা হয়ে গেলেন ইন্ডাস্ট্রিতে। এই ব্যাপারটা কি তাই? না, একদম আমার পুরো লাইফে, এন্টার লাইফে এই ধরনের কথা প্রথম শুনলাম আজকে আমি আপনার কাছে। তাই? মানে কেউ যদি হয়েও থাকে, সেই ডাউনফলটা আপনি না, আমি নিজে ফিল করিনি, বিকজ আমি এরকম কিছু করিনি। আচ্ছা, না, কিছু অনেক সময় কিছু করতে হয় না, কিন্তু পড়ে যায়। আমি করিনি, নাম্বার 1। দ্বিতীয়ত, আমি কখনো একটু ঘুরে ফিরেও কখনো আমার কানে আসেনি, এই প্রথম আসলে এরকম কথা। আচ্ছা।